বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি, হাসপাতাল রোডের পরিত্যক্ত জায়গায় উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড। কারা ফেললো এই কার্ড? রাজনৈতিক তরজায় উত্তাল নবদ্বীপ। নবদ্বীপ শহরে প্রতাপনগর হাসপাতাল রোড এলাকায় মেলে ধরল নতুন রাজনৈতিক বিস্ফোরণ। পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গায় উদ্ধার হয়েছে, তাদের মধ্যে অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে ইতিমধ্যে তাদের ভোটার কার্ড রয়েছে। তাহলে আবার কিভাবে সে একই কার্ড রাস্তায় পড়ে রয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপির অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকে এই ঘটনা প্রমাণ করে দিল। আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেয়াপুর ভূমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআইআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়, সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, বলে গঙ্গানগর লেখা আছে। কিন্তু এগুলো কোত্থেকে এলো, এত কার্ড করতে এলো? এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে। তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে, তাই কার্ডটা ভুয়ো কার্ড। তাহলে এই কার্ডটা করতে গেল। আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, নবী থানা পুলিশকে ফোন করে জানিয়েছি, তারা এসছে। আমরা পুলিশকে বলতে চাই তার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ, যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল। হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ডে হয়তো খুঁজে পাওয়া যাবে। আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে এখানে বাথরুম করতে আসি, এসে দেখি মোবাইলে টর্চটা মারি, যদি জায়গাটা অন্ধকার, যদি এখানে বেশ কিছু ভোটার কার্ড নতুন এবং পুরনো পড়ে আছে। তারপরে দেখি এই আমাদের লোকালই, মানে বেশিরভাগ ঠিকানাই সব লোকাল, মাথাইপুর রোড, মানে এটাই আমাদের মাথাইপুর রোড, ঠিক আছে, এই মানে এখানে পড়ে আছে। তখন আমি এখান দিয়ে যেতে আসতে, যেহেতু প্রমাণের প্রয়োজন আছে, যেতে আসতে কয়েকজনকে দেখাই, তারাও আসে দেখে হ্যাঁ সত্যি পড়ে আছে। তারপরে তো আমাদের নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম, পুলিশ আসলো, এখন পুলিশ দেখছে। উল্টো দিকে পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাসের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, বরং এটি বিজেপিরই চক্রান্ত। মোটের উপর শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতন এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি, ভোটার কার্ড রাস্তায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। আমিও একটু আগে শুনলাম, এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে। মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে। সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা, যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে। আর এই ভোটার কার্ড বা এই বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক। কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, তদন্ত করা হোক, এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক। এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। তো এটাই দেখলাম, 3-4 জনকে, মানে 3-4 জন নয়, টোটাল 8-10 জনকে চিনি। তার মধ্যে এক বাড়ির 3 জন আছে, তো তাকেই ফোন করেছিলাম। কারা ফেললো, কেন ফেললো, উদ্দেশ্যই বা কি, সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আদিবাসী সিঙ্গেল
সিঙ্গেল অভিযানের ডাকে সোমবার দুপুরে বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে অনুষ্ঠিত হলো অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি। আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে বালুরঘাট জেলা শাসকের দফতরের সামনে অনুষ্ঠিত হলো অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি। সাঁওতালি মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা, ফেক এসটি সার্টিফিকেট বন্ধে কঠোর পদক্ষেপ এবং স্বর্ণা ধর্মের পৃথক কলম কোড, এই 3 দফা দাবিকে কেন্দ্র করে প্রায় 200 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশ নেন এই বিক্ষোভ কর্মসূচিতে। দাবিদাররা জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী নন এমন বহু মানুষ অবৈধভাবে এসটি সার্টিফিকেট পাচ্ছেন, ফলে সরকারি চাকরি ও নানান সুবিধা প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার অভাব ও স্বর্ণা ধর্মের সরকারি তালিকা পৃথক পরিচয়ের স্বীকৃতি না পাওয়াকেও বড় সমস্যা হিসেবে তুলে ধরেন সাংগঠনিক প্রধানরা। আজকে আমাদের ডিএম অফিসে যে ডেপুটেশন বা ধর্নায় বলুন 4 দফা দাবিতে আছে। সেটা হচ্ছে 1 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসী স্যাঙ্গেল অভিযান দীর্ঘদিন ধরে এই দাবি সামনে রেখে এসছে যে সাঁওতালি ভাষায় স্কুল, কলেজে, প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ অবধি পঠন পাঠন কেন চালু হয়নি। আজকে ডিএম সাহেবের কাছ থেকে আমরা এই কৈফিয়ত চাইব। তার সঙ্গে পশ্চিমবঙ্গে আদিবাসীদের আদিবাসী সমাজে বিভিন্ন আদিবাসীরা ফেক সার্টিফিকেট বানিয়ে এসটি হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিচ্ছে। সরকার কি করছে বা আমাদের ডিএম সাহেব কি করছে, সেই কৈফিয়ত আমাদের দিতে হবে। যদি আগামী দিনে এই সমস্ত উত্তর আমরা না পাই, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন। পুনরায় মৎস্য চাষীকে ফিরিয়ে দেওয়া হলো পুকুর। পুকুর খোঁড়া নিয়ে প্রধান এবং উপপ্রধানের মধ্যে সংঘাত প্রকাশ্যে। সাংবাদিককে আমার খারাপ কথা শুনতে হয়। আপনারও তো প্যাট ছিল, আপনি কেন পঞ্চায়েতের প্যাট কেন ব্যবহার করছেন? আমার প্যাট পঞ্চায়েতের ব্যাগ কি তোর নাম আছে দেখবেন, আপনার নাম আছে, আমার নাম আছে, আমিও ব্যবহার করতে পারি। আমার তো জানা উচিত, আমি জানলাম না। এরা যে বলছে আপনি জানেন পুকুর খোঁড়া হবে, আপনি বলেছিলেন যে আজকে পুকুর খুঁড়তে আসছি, আসেন। আমি আমাকে কবির রাজবংশী বলে আছে, ঘুরতে হবে। শুক্রবার পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় 56 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় কল্যাণী হাইরোডে পাতুলিয়া পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে একটি সরকারি পুকুর ভরাটের অভিযোগ করে স্থানীয় মৎস্য চাষী গৌতম বিশ্বাস। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পঞ্চায়েত থেকে গিয়ে রহরা থানায় উপস্থিতিতে ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। পঞ্চায়েত থেকে গিয়ে রহরা থানার উপস্থিতিতে ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। এই খবর সম্প্রচার হতেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। পাতুলিয়া পঞ্চায়েত উপপ্রধানের উদ্যোগে সেই পুকুর জেসিবি দিয়ে মাটি তুলে আবার মৎস্য চাষীকে ফিরিয়ে দেওয়া হলো। পঞ্চায়েতের উদ্যোগী কাজ, কিন্তু অনুপস্থিত পঞ্চায়েত প্রধান। যদিও পরে ঘটনাস্থলে প্রধান আসেন, এসে তিনি জানান পুকুর খোঁড়া নিয়ে তাকে কোনো কিছুই জানানোই হয়নি। এরপরেই শুরু হয় প্রধান এবং উপপ্রধানের মধ্যে প্রকাশ্যে সংঘাত। সাংবাদিককে আমার খারাপ কথা শুনতে হয়। আপনারও তো প্যাট ছিল, আপনি কেন পঞ্চায়েতের প্যাট কেন ব্যবহার করছেন? আমার প্যাট পঞ্চায়েতের ব্যাগ কি তোর নাম আছে দেখবেন, আপনার নাম আছে, আমার নাম আছে, আমিও ব্যবহার করতে পারি। আমাকে জানানোটা কেন হলো না? আমি যখন প্যাটটা পাবো আমাকে জানানোর কথা। আপনার নামে কোনোদিন কখনো এইরকম আমার নাম নেই পঞ্চায়েতের ব্যাগে। আমার তো জানা উচিত, আমি জানলাম না। এরা যে বলছে আপনি জানেন পুকুর খোঁড়া হবে, আপনি বলেছিলেন যে আজকে পুকুর খুঁড়তে আসছি, আসেন। আমি আমাকে কবির রাজবংশী বলে আছে, ঘুরতে হবে। পুকুর এটা আমি অবশ্যই বলেছিলাম, সেদিনকে দেখে গেছি। কে বা কারা রাতের অন্ধকারে করেছে, সে করতেই পারে, সেটা আমরা দেখেছিলাম। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম।
বিভিন্ন তরফ থেকে এখানে এডিএম এলআরও বিএলআরও বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি হয়েছে, কিন্তু চিঠি চাপাটি হওয়ার পরে তার তো কোনো ভেরিফিকেশন কিছু হলো না। হঠাৎ আজকে সকালে খোঁড়া হচ্ছে, কে খুঁড়ছে সেটা আমি জানি না, তবে খোঁড়াটাই কিন্তু তাদের কি উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। না আমাকে না জানিয়ে এখানে আসা, কিংবা যেখানে জেলা বা বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে তার কোনো রিপ্লাই হলো না। শনিবারে চিঠি করে সোমবারে সকালে এরা মানে খুঁড়তে আসছে, বিষয়টা একটু আশ্চর্য লাগছে। এত গাড়ি, এত ঘোড়া, এত লোকজন, কিন্তু আমাকে জানানো হলো না কেন। চিঠিপত্র করা হয়েছে, পুকুর খোঁড়া হবে, পুকুর আমরা খুঁড়বো, আমরা দেখবো, এই কথা বলা হয়েছে। যে আমরা দেখে নিচ্ছি, পুকুর এখানে ভরাট হতে দেব না। প্রবীর রাজবংশী তোর বিলকান্দা ওয়ানে টুয়ে কি করছে সেটা জানি না, অন্য অঞ্চলে এসে অনেকে দাদাগিরি করে, সেটাই আমার আশ্চর্য লাগছে। আমার পঞ্চায়েতের প্যাড, এটা উপপ্রধানের প্যাড নয় কেন আমার প্যাডে করেছে, অথচ আমাকে জানানো হয়নি। আমি বলছি এটা এই বিষয়ে এবং আরো যে যে বিষয় উঠছে আমি মানহানির মামলা করব, যারা এইগুলো করছে করব। যে আমার প্যাডটা ব্যবহার করেছে, আমার প্যাডটা ব্যবহার করে যে চিঠি করেছে, সেই চিঠির কোনো রিপ্লাই নাই আসতে আজকে এখানে খোঁড়াখুড়ি শুরু হয়ে গেল। পুলিশ ছিল সেদিন, তো এসে দেখে গেলাম। তারপরে যাওয়ার আগে সকালবেলাই আসছি, সকালে 8টা-9টার দিকে আসা হলো, দেখা হলো, যাব। কিন্তু আমি যাওয়ার আগে উনি যদি কিছু করে বসে আমাকে না জানিয়ে আমি কি করব? আমি তো বলেছি দেখবো। উপপ্রধানের সাথে আমি কথা বলতে চাই না। গত শুক্রবার দিনকে পুকুরটা ভরাট করার একটা প্রবণতা করেছিল জমি মাফিয়ারা। আমরা আজকে সেটাকে ক্লিয়ার করে থানাকে সাথে নিয়ে আমরা এই মাটিটাকে উঠিয়ে দিচ্ছি, পুকুরটাকে আবার যে পজিশনে ছিল সেই পজিশনে এনে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, মাছ চাষ করবে, যেটা বিডিও সাহেবের সাথে কথা বলে যে ছেলেটা করছিল তাকে যদি কিছুদিন অন্তত দেওয়া যায়, তার যে লস হয়েছে সেই লসটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। কল্যাণী হাই রোডের ওপর কেএমডিএ জলাভূমি ভরাট করার অভিযোগ ওঠে পাতুলিয়া পঞ্চায়েত প্রধান তপতি দাসের ছেলে অতনু দাসের বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ অস্বীকারও করেছেন তপতি দাস এবং তার ছেলে অতনু দাস। ভালো কাজ হচ্ছে, সাধুবাদ জানাই এই কাজকে। যে অভিযোগ করেছিল যে পুকুর চাষ করে বলছিল, সে আদৌ পুকুর চাষি না। সে অভিযোগ করেছে তার মাছ মারা গেছে, একটা মরা মাছ উদ্ধার হয়নি। মানে যেগুলো ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে করেছে এই অভিযোগ সে বেশ কয়েকদিন ধরে আমাকে একটা অনৈতিক কাজের আমাকে সাপোর্ট করতে বলে, যে কি সে তার বাড়ির থেকে গাঁজা বিক্রি করবে, আমাকে সেই পারমিশন দিতে হবে গাঁজা বিক্রি করার জন্য। আমি সেই পারমিশন দিই না। এই কারণে তার সঙ্গে আমার বেশ কিছু বাকবিতণ্ডা হয় দীর্ঘদিন ধরে। আমাকে বেশ কয়েকবার আমার কাছে সে অনুমতি চায়, আমি সেইগুলো দিই না। সেই কারণে রাজনৈতিক অভিসন্ধি আরো কিছু লোকের সঙ্গে যুক্ত হয়ে আজকে আমার বিরুদ্ধে এই অভিযোগ করছে। আমরা হঠাৎ করে শুক্রবার সকালে দেখলাম, এটা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে, এখানে যে বাস স্ট্যান্ডটা আছে পুরোটাই আমরা পঞ্চায়েত সমিতি থেকে দেখভাল করি। তা আমরা যখনই শুনলাম আমাদের পাতুলিয়া পঞ্চায়েতের মাননীয় প্রধান তপতি দাস এসছেন, উনিও তীব্র বিরোধিতা করেছেন। আমাদের এই ব্যাপারে একটা বদ্ধপরিকর যে আমরা এই জিনিসগুলো হতে দেবো না, এবং যদি কখনো প্রয়োজন হয় এর জন্য আমরা আমাদের বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীও পর্যন্ত সহযোগিতা নেবো, কিন্তু এই জিনিস আমি করতে দেবো না। আমি সভাপতি হওয়ার পরে আরও 2-3টে বড় বড় জায়গা ভরাটের জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল। আমার কাছে যখন যেভাবে অভিযোগ গেছে, আমি আমার বিডিও সাহেবের সাথে কথা বলে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা তার আইনত ব্যবস্থা নিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। কিছুদিন আগে খেবলির বিল একটা ভরাট করার একটা বড় চক্রান্ত, বড় ষড়যন্ত্র হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে আমার কাছে যখন অভিযোগ গেছে, আমি সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে নিয়ে, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে স্পটে এসে সেই কাজ আমরা বন্ধ করে দিচ্ছি। এইটার মাধ্যমে আজকের এই যে কাজটা হচ্ছে, এটার মাধ্যমে আমরা অন্তত না, দেখুন, অভিযোগ কেউ না কেউ করতে পারে, অভিযোগ যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ সেটাই হচ্ছে বলা যাবে না। ছোটন আমাদের পলিটিক্যাল ছেলে, আমার মনে হয় না এই ধরনের ভুলও করবে। আমি নিশ্চয়ই ছোটনের সাথে কথা বলবো। কেউ ওই জন্য অভিযোগ করতে পারে, কেউ থাকলে সেটা সন্দেহ করতে পারে, সন্দেহের বশে তো কাউকে অপরাধী বলা যাবে না। আমরা শুধু এইটুকুনি বলতে চাই যে এই কাজটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই জমি মাফিয়াদের বিরুদ্ধে, যে বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক হবে, ততদিন আমরা এইসবগুলো তীব্র বিরোধিতা করবো।
কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রোমিও বাইকারদের বেপরোয়া দৌরত্বের কড়া ভূমিকায় বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট মহকুমা জুড়ে দিন দিন বাড়ছে রোমিও বাইকারদের দৌরাত্ম্য। উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার, বেপরোয়া গতিতে বাইক চালানো, রাস্তায় স্টান্ট করা, এ যেন নিত্যদিনের ঘটনা। অধিকাংশ সময় এই অল্প বয়সী বাইকারদের হাতে থাকে উচ্চ সিসির শক্তিশালী বাইক, যার বেপরোয়া নিয়ন্ত্রণহীন গতির জোরে ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এই ধরনের গাড়ি চালানো এখন শুধুমাত্র উপদ্রবী নয়, রীতিমতো আতঙ্কের কারণ। কিছু বাইকার আবার ভিডিওগ্রাফি বা রিল বানানোর নেশায় আরো বেশি ঝুঁকি নেয়। দুদিন আগে তেঘরিয়া মোড়ে এমনই এক ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে বাইক চালাতে চালাতে ভিডিও তুলতে গিয়ে একদল রোমিও বাইকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক পথচারীকে। প্রাণ যায় ওই ব্যক্তির। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ এবং আতঙ্ক। আর ঠিক এই পরিস্থিতিতে কড়া ভূমিকায় নেমেছে বসিরহাট জেলার পুলিশ। দুর্ঘটনা প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে নজরদারি বাড়ানো, হেলমেট এবং কাগজপত্র পরীক্ষা, অবৈধ সাইলেন্সার আটক এবং বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে বিশেষ ড্রাইভ। বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুব্রত কুমার বারিক জানান, রাস্তায় বেপরোয়া বাইক চালানো যেভাবে দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে, তাতে আমরা জোরদার অভিযান চালিয়েছি এবং অপ্রাপ্ত বয়স্ক চালক, অবৈধ সাইলেন্সার, রেসিং স্টাইল গাড়ি চালানো এসবের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সতর্কীকরণ নয়, এবার ফোকাস করা হচ্ছে কঠোর শাস্তির উপর। বাইক জব্দ করা থেকে শুরু করে নিয়ম ভঙ্গ করলে করা জরিমানা করা হবে এবং দুর্ঘটনা রুখতে বাড়ানো হয়েছে মোবাইল পেট্রোলিং এবং সিসিটিভি নজরদারি। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষজন। স্থানীয়দের আশা, কড়া পদক্ষেপের ফলেই রাস্তায় নিরাপত্তা ফিরবে, কমবে রোমিও বাইকারদের দৌরাত্ম্য। গোটা বিষয়টি সম্পর্কে বসিরহাট ট্রাফিক ডিএসপি সুব্রত বারিক কি বললেন, শুনবো। সেখানে স্পিড বাম্প দেওয়ার জন্য আলোচনা চললো এবং একটা কাজ শুরু হয়েছে। এখানে 3খানা স্পিড বাম্প দেওয়া, সঙ্গে সঙ্গে স্পিড লিমিট সাইনেজ লাগানো হবে এবং কথা হচ্ছে এখানে একটু ডার্কনেস আছে, অন্ধকার আছে, লাইট নেই, লাইটেরও ব্যবস্থা করা হবে। বসিরহাট টাউনের মধ্যে এটা চলাফেরা করছিল, আমরা পুরোটাই কন্ট্রোল করেছি। অনেক মানে ইম্প্রোভাইজ সাইলেন্সার পাইপ আমরা রিমুভ করেছি, কেসও করেছি। বসিরহাট টাউন কন্ট্রোল হয়ে গেছে। শুনেছি এদিক ওদিক হয়, আমাদের চোখে পড়েনি। আমরা এর বিরুদ্ধে অভিযান ব্যবস্থা নেব যাতে এই সাইলেন্সারগুলো রিমুভ করা যায়। সচেতনভাবে চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য। প্র্যাকটিক্যালি দুর্ঘটনাগুলো ঘটছে রাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং এর জন্য, মেনলি প্রচণ্ড দ্রুতগতিতে গাড়ি চালায়। রাস্তাঘাট ভালো হওয়ার জন্য গাড়ির গতিটা বেড়ে যায়। আমরা সচেতন করছি এবং বিভিন্ন ধরনের কেস কাচারিও করছি, প্রসিকিউশনও কাটছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কমানোর চেষ্টা করছি। এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি জানালেন, শুনে নেব। নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এই ঘটনাটা, প্রত্যেকদিন হতেই থাকে। বাইকের এই অল্প বয়সের যারা বয়স্ক মানুষ তাদের নিয়ে কোনো চিন্তা নেই, যারা 18 নিচে বা আমার স্কুল ছাত্র যেগুলো, তারা বাবা মার উপর জেদ করে গাড়ি নিচ্ছে, দামি গাড়ি সব, যেগুলো নর্মাল 100 সিসি 80 সিসি গাড়ি না, যেগুলো হাই পিকআপের গাড়ি, এমটি, তারপরে কেটিএম, হ্যাঁ, এইসব গাড়িগুলো এইখানে ভিডিও করছে। একজন সামনে বসে যাচ্ছে আর একজন পিছনে ক্যামেরা ধরছে। কালকে যেটা হয়েছে সেম, হাতে ক্যামেরা রানিং অবস্থায় দিশেহারা হয়ে যায় যখন চালায়। মনে করে যত স্পিডে যাব আমার ফটোশ্যুট ভালো হবে, আমি অনলাইনে যেগুলো ফটো ছাড়ে ইনকামের একটা ব্যাপার থাকে। এইসব আগে হওয়ার উচিত ছিল, কিন্তু গ্রামবাসী বহুদিন ধরে সচেতন। কালকে দাবিটা একটু প্রকার ছিল, হ্যাঁ, তার জন্য পুলিশ বাধ্য হয়ে এটা ফাইনাল জায়গায় এসেছে। বিষয়টা দেখতে পাচ্ছি আমরা যে এখানে অধিকাংশ ভীষণ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের এই রাস্তা এখানে বাম্পার হওয়া দরকার, কারণ মানুষ মরছে অ্যাক্সিডেন্টের জন্য, ঠিক আছে। এখানে স্টপ নেওয়া দরকার এমার্জেন্সিটা। অবশ্যই দুর্ঘটনা বাম্পার হওয়ার জন্য কমবে, অবশ্যই এটা নিশ্চিত করছি। গাড়ি অনেকটা জোরে চালাতে পারবে না, তার জন্য খুব ভালো হয়। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। এশিয়া কাপ ফুটবল ভারতে বাছাই পর্ব থেকে মূল পর্বে পৌঁছে যাওয়ার নেপথ্যে যাদের অন্যান্য ভূমিকা, তাদের মধ্যে অন্যতম নাম বসিরহাটের ছেলে রাজরূপ সরকারের। অনূর্ধ্ব 17 এশিয়া কাপ ফুটবলে ভারতকে বাছাই পর্ব থেকে মূল পর্বে পৌঁছে দেওয়ার নেপথ্যে যাদের অনন্য ভূমিকা, তাদের মধ্যে অন্যতম নাম বসিরহাটের ছেলে রাজরূপ সরকার। মাত্র 16 বছর বয়সে দেশের জার্সি গায়ে দুরন্ত পারফরম্যান্সে উঠতি গোলরক্ষক রাজরূপ হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের নতুন ভরসা। আর ঠিক সেই সাফল্যের পরই ঘরে ফিরতেই নায়কোচিত সংবর্ধনায় ভাসলেন তিনি। অনুভূতি খুবই ভালো ছিল, আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব না। জাস্ট এটাই। কাকার কাছ থেকে সঞ্জীব সরকার, সেও খুব ভালোই খেলতো, গোলকিপার, তার কাছ থেকে আমি খেলাটা শিখেছি। খেলতে যেত বিকেল বেলা, আমারও ভালো লাগতো যেতে, তো ওইখান থেকে ছোটবেলার থেকে ওর কাকা খেলতো, সেখান থেকেই ওর প্রথম খেলা শুরু। তারপরে আস্তে আস্তে ও নিজে একটু খেললো। ওর কোচ আছে এখানে একজন, উনি হচ্ছেন সুমিত সরকার, উনি মেন ওকে পথ দেখায়। রবিবার আহমেদাবাদের শক্তিশালী ইরানকে 2-1 গোলে হারিয়ে আগামী বছরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব 17 ভারতীয় দল। আগামী বছর সৌদি আরবে হবে মূল প্রতিযোগিতা। সিনিয়র দলের টানা ব্যর্থতা, দেশের ফুটবল ব্যবস্থাপনায় নানান জটিলতা, সবকিছুর মধ্যে ভারতীয় যুব দলের এই সাফল্য যেন নতুন আশার বাতাস। যাত্রাবাসী হিসেবে রাজরূপের এই সাফল্য সত্যি গর্বিত, এবং রাজরূপ শুধু আন্ডার 17 এখানে থেমে না থেকে ও যাতে আগামী দিন সিনিয়র ভারতের টিমে প্রতিনিধিত্ব করতে পারে, আমরা এলাকাবাসী হিসেবে নিশ্চিতভাবে সেটা ঈশ্বরের কাছে কামনা করব, প্রার্থনা করব যেন সে আরো বড় জায়গায় যায়। রাজরূপের গোলপোস্টে অদম্য প্রতিরোধ, ধারাবাহিক সেভ এবং সব মিলিয়ে বাছাই পর্ব জুড়েই তিনি ছিলেন দলের ত্রাতা। তাই বাড়ি ফেরবার দিন তার জন্য অপেক্ষা করছিল অন্যরকম দৃশ্য। মসলান্দপুর স্টেশন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। খোলা গাড়িতে উঠতেই চারিদিক থেকে ভেসে আসে উচ্ছ্বাসের ঢেউ। পথ জুড়ে পুষ্পবৃষ্টি, ঢাক ঢোল, আবেগে ভেসে ওঠা গ্রামবাসীদের মুখ। উত্তর যাত্রার আকাশে উঠতে থাকে তিরঙ্গা পতাকা, গলিপথ ভর্তি হয় অভিনন্দন বার্তায়। রাজরূপের বাড়িও সেজে ওঠে উৎসবের সাজে। পোস্টার, ব্যানার, ত্রিবর্ণের আলোয় ঝলমল করে ওঠে আঙিনা। এলাকার মানুষের চোখে গর্বের ঝিলিক, কারণ তাদেরই ছেলে ভারতীয় ফুটবলের নতুন নায়ক হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা দিয়েছেন দেশের নাম। যুব দলের এই সাফল্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা জেলার ফুটবল প্রেমীদেরকেও। রাজরূপ জানিয়েছেন দেশের জন্য আরো বড়সড় সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য। গ্রামের মানুষ মনে করছেন এই ছেলের হাত ধরেই হয়তো একদিন সিনিয়র ফুটবলেও ফিরবে ভারতের হারানো জৌলুস। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জয় হিন্দ ও বন্দে মাতরম স্লোগানের নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন শুরু করার ডাক দিলেন রাজ্যের খাদ্য ও পরিবহন মন্ত্রী রথীন ঘোষ। এদিন নৈহাটি রেল ময়দানে উত্তর 24 পরগনা জেলা গ্রন্থাগার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানান, নৈহাটির কাঁঠালপাড়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্র বা বাণী বন্দে মাতরম এর সৃষ্টিকর্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান থেকে বিজেপির এই বাংলা ও বাঙালি বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদ শুরু হোক বলে জানান তিনি। পাশাপাশি এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে মানুষকে সর্বশান্ত বিধ্বস্ত করছে, তার জন্য বিজেপির বিরুদ্ধে জনমত গঠন করার আহ্বান জানান। প্রাণের স্পন্দন চারা গাছ আমরা তুলে দিলাম,
স্যারের কাছে একটু জোরে করতালি চাই আপনাদের শরীর পক্ষ থেকে। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কর্মাধ্যক্ষ। মাতরম ধ্বনি নাকি ওখানে দেয়া যাবে না, বন্দে শব্দ নাকি উচ্চারণ করা যাবে। তা আমরা এই গ্রন্থমেলা এখানে যেখানে করছি সেই শহরের বাসস্থান ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে মন্ত্র নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, সেই স্বাধীনতা আন্দোলনের সেই মন্ত্রটা এখান থেকে তার বীজ বপন হয়েছিল। সেইটাকে যখন কেউ কেউ আটকাতে চেষ্টা করেন, তখন আমাদের মনে হয় যে আমাদের অধিকারে কোথাও আঘাত হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং তার যে মন্ত্র সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সবাই এটা প্রতিবাদ করেছেন, এটা করা যাবে না। এবং আমাদের বিশ্বাস যে এই শব্দ আমাদের মানে হৃদয়ে প্রথিত আছে, সেই শব্দকে উৎখাত করা যাবে। বেহাল ভাগাড় নিয়ে সরব হলেন স্বয়ং কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা উদাসীন। কামারহাটির বেহাল ভাগান নিয়ে সরব হলেন স্বয়ং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে। কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা আগরপাড়া স্টেশন রোড সংলগ্ন বিটি রোড। আর এই দুই রাস্তার দুপাশে গাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকে। কিছু অসাধু ব্যক্তি রাস্তার দুপাশ ব্যবহার করে মানুষের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে। আর ঠিক সেই বিষয়টি নিয়েই সরব কাউন্সিলর বিমল সাহা নিজেই উপস্থিত থেকে সেই স্থানের অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন। দেখুন, পৌরসভার কোনো উদাসীনতা নেই, ওই জায়গাটা এমন জায়গা হয়ে গেছে না, মানে চিন্তা করা যায় না, এত বাজে জায়গা হয়ে গেছে। কিছু বহিরাগত যারা অসামাজিক কাজ করে রাতের অন্ধকারে ওখানে ব্যবসা করছে এবং আমরা বারবার পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন ওটা যথেষ্ট, প্রশাসন ওটা স্টেপ নিয়েছে এবং পৌরসভা যখন লোকাল লোক আমাদের বলে যে ওখানে লাইট নেই, আমরা তাড়াতাড়ি করে লাইট লাগিয়ে দিই এবং তার একদিন বাদে 24 ঘন্টা না যেতে যেতে দেখি লাইটটা বন্ধ, লাইটটাও নেই। আমরা অনেক চেষ্টা করেছি, কারা এরকম করছে, যারা অসামাজিক কাজগুলো করে তারা লাইটগুলো খুলে নিচ্ছে, নাহলে ভেঙে দিচ্ছে, নাহলে খারাপ করে দিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি ওখানে সিসিটিভি লাগাচ্ছি এবং পৌরসভার চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে, এমএলএর সঙ্গেও কথা হয়েছে, বিধায়ক আমাদের এমএলএ যা বলার আমাদের বলেছে এবং দরকার পড়লে আমরা পুরো জায়গাটা সিসিটিভি ক্যামেরায় ঘিরে দেবো। নিজে যতটা দ্রুততার সাথে রাস্তা দুপাশ পরিষ্কার করার নির্দেশ দিলেন কাউন্সিলর বিমল সাহা। স্বয়ং হুমকির সাথেই সুর চলালেন। প্রশ্ন করাতে তিনি বললেন, পৌরসভার যতটা দায়িত্ব তার থেকে বেশি করবার চেষ্টা করছি, যাতে সুস্থ পরিবেশ এই অঞ্চলে ফিরে আনা যায়, সেটাই আমার দায়িত্ব। রাস্তার পাশে গুরুত্বপূর্ণ একটি স্কুল এবং কলেজ যা এই অঞ্চলের ভাবমূর্তি। স্বয়ং নিজেই কাউন্সিলর থেকে যাতে এই অঞ্চলের পঠন পাঠন সুস্থ থাকে, যাতে ছাত্রছাত্রীরা সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্যই বদ্ধপরিকর। এবং পাড়া বস্তিকে সংস্কার করে ছাত্রছাত্রীরা যাতে পঠন পাঠনের সুবিধার উপযোগী হিসেবে সৃষ্টি করতে পারে, সেদিকেও কিন্তু দৃষ্টি রাখলেন। প্রশ্ন থাকছে, এত কিছুর মধ্যেও তাহলে কামারহাটি পৌরসভার শীত ঘুমে আছে কি, যেখানে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ভ্যাট, যেখানে স্বয়ং কাউন্সিলর বললেন 35টি ওয়ার্ডের নোংরা পদার্থ এই ভ্যাটে ফেলা হয়, তাহলে সংস্কার হচ্ছে না কেন? প্রশ্ন করাতে তিনি বললেন, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এটি জিরো ভ্যাটের ব্যবস্থা করা হচ্ছে, যাতে আগামী দিন এই ভ্যাটাররা কোনো জীবাণুমুক্ত পরিবেশ করা যায়, বা এই ভ্যাটটিকে কিন্তু সরিয়ে জীবাণুমুক্ত পরিবেশ করা যায়। আর সেদিকে কিন্তু পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এবং আমি স্বয়ং পৌর বোর্ডে আজ থেকে 6 মাস আগেই ভ্যাট নিয়ে সরব হয়েছি। কামারহাটি থেকে বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার। এদের মধ্যে শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার ভাই সুনীল চন্দ্র দাস সে দেশে ধর্ম বিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে এই দুই ভাই পরিবার সমেত 1994 সালে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এদেশের নাগরিকত্ব না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। কিন্তু বর্তমানে ভারত সরকার সিএ এর মাধ্যমে এদেশের নাগরিকত্বের আবেদন জানায় তারা, আর আবেদন জানানোর কয়েকদিনের মধ্যেই তারা এদেশের নাগরিকত্ব পেয়ে যায়। তার ফলে চরম খুশি তারা এদেশের নাগরিকত্ব পেয়ে, এবং যারা সিএ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বলে তাদের মতো মানুষকে আশ্বস্ত করেন। প্রথম আমাদের মাননীয় এমএলএ অসীম সরকার মহাশয়ের ভিডিও দেখে আমি একটা নম্বর পেয়েছি, সেটা বারাসাত বাঙালি ঐক্যমঞ্চ
যে সম্পাদক শ্রী লিটন বিশ্বাস মহাশয়, তার ফোন নম্বর দিয়েছে। সেই ফোনে যোগাযোগ করে আমি 7ই নভেম্বর 2024 সালে অ্যাপ্লিকেশন করেছি। তারপরে আমি জানুয়ারি 23 জানুয়ারি 2025 তারিখে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। এর ভিতরে আমাকে কোনো ভোগান্তি হতে হয় না, আমাকে কারো কাছে একটা পয়সা খরচ করতে হয় না, আমি খুব ইজিলি পেয়ে গেছি। এবং সেটা আমার মনে হচ্ছে আমি অভিশাপ মুক্ত হলাম। ছিলাম যে কেউ ভাবে যে কোনো কথা আমি বলতে পারতো, এই বাংলাদেশ থেকে এসছে, তার কাটা ভেঙে আসছে, তার কাটা কেটে আসছে, এইভাবে। এখন সেই অভিশাপটা থেকে একটু মুক্ত হলাম আমরা, একেবারেই রিলিফ পেলাম। সবাই দেখলেন যে আমাদের সামনে ডক্টর সুনীল চন্দ্র দাস এবং ওনার ভাই সুদীপ কুমার দাস, দুইজনকে ভারতবর্ষের সরকার यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুলের মধ্যে এনারা সবাই সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ পেয়েছেন আমাদের ভারতবর্ষে। কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো অসুবিধা নেই, কোনো বাংলাদেশের কোনো ডকুমেন্টস লাগছে না। অনলাইন ফর্ম ফিল আপ করছেন, অনলাইন ফর্ম ফিল আপ করার পর তারা সহজভাবে হেয়ারিং ডেট পেয়ে যাচ্ছেন। হেয়ারিংয়ে যখন যাচ্ছেন তখন ওখানকার অফিসার বলছে যে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সার্টিফিকেট পাবেন। আপনারা সাধারণ মানুষের কাছে বলুন, যারা উদ্বাস্তু রিফিউজি পরিবার আছে তারা সিএ অ্যাপ্লিকেশনটা করবে এবং সহজভাবে আমরা তাদেরকে সার্টিফিকেট দেব। ভারতবর্ষের সরকার সংকল্প নিয়ে বসে আছে যে সমস্ত নন মুসলিমরা যারা ধর্মের জন্য প্রতারণা পেয়ে, যারা ধর্মের জন্য প্রতারিত হয় আমাদের দেশে এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেওয়ার জন্য বাধ্য আছি। এই তো শুভঙ্কর ভাই আপনাকে এই দিচ্ছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এটা প্রথম লিপিটা। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।